আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রথম কর্মবিরতি শুক্রবার ছিল এবং আমরা জুম্মার নামাজের পরে মোটামুটি মধ্যাহ্নভোজ শেষ করে যে যে অবস্থান থেকে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনাদের সাথে যুক্ত আছে আমি সাইফুল ইসলাম এবং আপনারা দেখছেন টার্নিং পয়েন্টের মোটামুটি নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস। এটা মূলত সপ্তাহে 2 দিন হয়, শুক্রবার এবং শনিবার, যেখানে আমরা আলোচনা করি পত্রিকার পাতার ওই সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে, যে টপিকগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি নিজেকে ব্যাংকার হিসেবে দেখতে চান, নিজেকে যদি ভবিষ্যৎ ব্যাংকার হিসেবে গড়ে তুলতে চান, যদি আপনার স্বপ্নের চাকরিটা যদি হয় একটি ব্যাংকে জব করা, যদি আপনি চান নিজেকে ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে দেখতে, তাহলে এই প্রোগ্রামটা বিশেষভাবে আপনার জন্য। তো শুরুতেই বলবো যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার সাথে যুক্ত আছেন, যারা আমার সাথে এর আগেও যুক্ত ছিলেন, দীর্ঘদিন যাবত যুক্ত আছেন, সকলকে বলবো একটু আওয়াজ দিতে হবে, একটু আওয়াজ দিতে হবে। যেমন আওয়াজটা কিন্তু সোনিয়া লিজা দিয়েছেন, যেমন আওয়াজটা দেখতে পাচ্ছি টিটু সরকার দিয়েছেন, একই রকমভাবে বাদ বাকি সকলেই একটু আওয়াজ দিতে হবে। আওয়াজটা কোথায় দিবেন? আওয়াজটা দিবেন ফেসবুকের কমেন্টস বক্সের মাধ্যমে, কারণ আপনার সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যমটাই হচ্ছে ফেসবুক কমেন্টস। সো আপনি যদি কমেন্টস করেন তাহলেই আসলে মূলত আমি জানতে পারবো যে আসলে আপনি আমার সাথে যুক্ত আছেন। আপনার কথাগুলো, আপনার মনের অব্যক্ত ভাষাগুলো, শব্দগুলো আমার জানার একমাত্র ওয়েটাই হচ্ছে ফেসবুক কমেন্টস। আপনি কমেন্ট করে যাবেন এবং আপনি আপনার মতো করে যে কোনো রকম প্রশ্ন থেকে শুরু করে, যে কোনো রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে, ব্যাংক জব রিলেটেড এনি কাইন্ড অফ প্রশ্ন আপনি করে ফেলতে পারেন, বিকজ ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে আপনি আপনার ওই সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন যে সকল প্রশ্নগুলো সরাসরি আপনি হয়তো বা কোনো টিচারকে ক্লাসরুমে বা লাইভ ক্লাসে করতে পারেন না। যে প্রশ্নগুলো আপনার মনে উদয় হয়েছে, হয়তো খুব ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু হঠাৎ করে উত্তরটা দিতে পারেন নাই বা প্রশ্নের উত্তরটা আপনি পান নাই, এই ধরনের প্রশ্নগুলো করে ফেলবেন। ফজলে রাব্বি যুক্ত হয়ে গেছেন, সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে একটু জানাবেন তো আপনার কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে কোন অবস্থান থেকে যুক্ত আছেন, সেটাও একটু আমাকে জানিয়ে দেবেন। আজকে খুব বিশেষ একটা দিন এই কারণে, আজকে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ যেভাবে চলছে সেই জায়গা থেকে। আচ্ছা, শোনা যাচ্ছে না, ওকে এখন ঠিক আছে কি? দাঁড়ান, ইজ ইট ওকে রাব্বি? আচ্ছা, যারা যারা আছেন তারা একটু জানান তো সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা বা সাউন্ড কোনো ইস্যু আছে কিনা। শাহিন রেজা লিখেছেন আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আপনাকে দেখেছি। হ্যাঁ, অনেকদিন পরে আসলে। রাধিকাকে দেখছি অনেকদিন পরে। আপনার পেপার ক্লাস করতে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন সপ্তাহে 2 দিন আসলে মূলত এটা করি, শুক্রবার এবং শনিবার। আরেকটা জিনিস বলে রাখি শুরুতেই, সেটা হচ্ছে আগামী শনিবারেও, আগামীকালকেও কিন্তু সকালবেলার প্রোগ্রামটা হবে। হ্যাঁ, অ্যারাউন্ড 11টার দিকে, আমরা 11টার দিকে শুরু করবো। আগামীকালকে সকালবেলাও এই পত্রিকার প্রোগ্রামটা হবে। আমরা অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন এটা করতে চাচ্ছি। দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে যুক্ত হয়ে গেছেন কাউসার আলী, অনেকেই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, চলে যাবো আজকে মূল আলোচনায়, দেখবো কি কি আছে আজকের আলোচনায়। আচ্ছা, আশাবাদী এখন তো শুনতে পাচ্ছেন, এখন তো আশাবাদী সাউন্ডে কোনো সমস্যা নেই, একটু জানাবেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কমিটির উপদেষ্টা পরিষদের বৈঠক। সিএনএন টিভিকে অধ্যাপক ইউনুস, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরবে। মানে যেটাকে বলা হয় সেটা হচ্ছে সংস্কার করতে হবে। এই বিজয়, আপনাকে অনেকদিন পর দেখছি, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আপনাকে অনেকদিন পরে দেখছি। কি করছেন? আপনাদের এখনকার কি অবস্থা প্রিপারেশন? যারা পুরাতন আছেন আমাদের সাথে, হ্যাঁ, আপনাদের প্রিপারেশনের কি অবস্থা একটু জানান তো। কতটুকু পড়াশোনা করলেন, কি করছেন এখন? হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল, এতদিন যাবত কি করছেন সেটা একটু জানান আমাকে, সেটা একটু শুনতে চাই। প্রিপারেশনটা কতটুকু এগিয়ে নিয়েছেন, কতটুকু জায়গায় আটকে গেছেন, কেন আটকে গেছেন, সেই পুরো ব্যাপারটা একটু আমাকে কমেন্টস করে জানান। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন রকম সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলা হচ্ছে এবং সংস্কার না নির্বাচন, এইটা নিয়েই আসলে এখন
দোদুল্যমান অবস্থা চলছে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে, যে ওদিকে না যায়। এইখানে দেখতে পাচ্ছি মাইলস্টোনের যুদ্ধ বিমান বিধ্বস্তের ব্যাপারটা নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে। মাকসুদুর রহমানকে দেখতে পাচ্ছি সালাম দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সাইয়দুল ইসলাম ময়মনসিংহ থেকে যুক্ত আছেন। আচ্ছা, প্রথম পেজে তেমন কিছু নাই। এইখানে একটা খবর, সেটা আজ 15ই আগস্ট, বঙ্গবন্ধু হত্যার 50 বছর, রাকসুর আলোচনায় সম্মিলিত প্যানেল, জাকসুর নির্বাচনকে ঘিরে সরগরম ক্যাম্পাস। মানে মোটামুটি ডাকসু নির্বাচন হইলে বাদবাকি বিগ ফোর যেগুলো আছে সকলেরই কিন্তু নির্বাচন হচ্ছে। আচ্ছা, ইসলামিক ইউনিভার্সিটি থেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি হানিফ হাসান, সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের ইউনিভার্সিটিতে নির্বাচন হয় না, ছাত্র সংসদ নির্বাচন হয় না আপনাদের ইউনিভার্সিটিতে? ইসলামিক ইউনিভার্সিটির কি খবর জানাবেন। আচ্ছা, এর বাইরে এখানে দেখা হচ্ছে মেট্রো রেলের সেবা লাইন স্থানান্তরের প্রকল্পের কাজের কারণে কাটা হয়েছে গুলশান 2 সার্কেলের সড়ক। দুই পাশের আগে সড়ক কাটা হলেও সেবা লাইন প্রকল্পের কাজ শেষ হয়নি, এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সড়ক ব্যবহারকারীর। মেট্রো রেল নিয়ে কিন্তু ভাই ব্যাপক কথাবার্তা হচ্ছে। আচ্ছা, সাউন্ড কম, সাউন্ড তো ঠিক হয়ে যাওয়ার কথা। টিনু সরকার যুক্ত আছেন নেত্রকোনা থেকে। রাধিকা লিখেছেন কন্টিনিউয়াসলি পড়তে পারি না, কি যে হয়, কেন পারেন না, কোথায় সমস্যা? এই মনির ভাই যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মনির ভাই, জানান। আচ্ছা, বৃত্তি বাতিল নিয়ে দূতাবাসের অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, রামাদান অভিযোগ প্রত্যাখ্যান HWর চট্টগ্রাম এশিয়ান। আচ্ছা, এইটা নিয়ে একটা কথা হয়েছে গতকালকে, এটা বেশ ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। সেটা হচ্ছে এখানে যেটা হয়েছে, শব্দটা মানে নিউজ পেপারটা যেভাবে হাইলাইটস হয়েছে। আচ্ছা, সাউন্ড কম, একটু সময় দিবেন। দুঃখিত, শব্দ মনে হয় ঠিক হয়ে যাওয়ার কথা। দুঃখিত আসলে। আচ্ছা, রকিবুল শেখ লিখেছেন প্রাইভেট জব করে পড়ার টাইম পাই না। আচ্ছা, হানিফ লিখেছেন স্যার ইলেকশনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখনো ডেট ফিক্সড হয়নি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ইলেকশনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই ইলেকশনগুলো প্রয়োজনীয়তা আছে। আর যেটা বলছে রকিবুল শেখ, যেটা লিখেছেন যে প্রাইভেট জব করে পড়ার টাইম পাই না। দেখেন, দিন সবারই 24 ঘন্টার, দিন সবারই 24 ঘন্টার। সো এটা নিয়ে আসলে কথা বলার সুযোগ নাই, কখনোই সুযোগ নাই যে আপনি আসলে কেন পড়ার টাইম পাইলেন না, আপনার আসলে কোথায় সমস্যা হইল, আপনি কেন ব্যস্ততায় ছিলেন, আপনি কেন অসুস্থ ছিলেন, কেন আপনার ফ্যামিলি মেম্বার মারা গেল, এটা তো দিন শেষে কেউ দেখে না। 3 ইডিয়টসের ওই লাইনটা কি আপনার মনে পড়ে? দেখেন, যারা বলছেন, যারা এই কথাটা বলছেন, আপনার জন্য আমার কাছে সিম্প্যাথি আছে। আমি আপনাকে বলতে পারি, হ্যাঁ আসলেই ভাই আপনি খুব কঠিন একটা সময় পার করছেন, আপনি আসলে অনেক চাপের ভিতরে আছেন, আপনি হয়তো অনেক সমস্যার ভিতরে আছেন, তো আপনি হয়তো বা পড়াশোনা করতে পারেন নাই, ঠিক আছে, ইটস ওকে, আবার চেষ্টা করেন, এই ধরনের কথাগুলো তো নিশ্চয়ই বলা যায়। বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আমি যে লাইনটা আপনাকে মনে করাই দিতে চাই, 3 ইডিয়টস মুভি যারা দেখেছেন, ওইখানে ওই যে ছেলেটার হচ্ছে ওই যে প্রজেক্টটা সাবমিশন করতে গেল, আর প্রজেক্ট সাবমিশন করার আগে বলে যে একটু যদি কনসিডারেশন করেন তাহলে আমার একটু ভালো হয়। এবং ভাইরাস কি করলো, ইউনিভার্সিটির প্রফেসর কি করলো, সে তার বাবারে ফোন দিয়ে বললো আপনার ছেলে এই বছর আর পাশ করবে না। এবং এর ফলে একটা সময় কি হইলো জানেন, ওই ছেলেটার বাবা কিন্তু মারা যায়, এবং বাবাটা মারা যাওয়ার পরে উনি প্রজেক্ট সাবমিশন করে হচ্ছে 3 মাস পর। এবং 3 মাস পরে যখন প্রজেক্ট সাবমিশন করে, তখন সে টিচারকে রিকোয়েস্ট করেছিল যে স্যার একটু যদি কনসিডারেশনে নেন, আমি 3 মাস তো পড়াশোনা করতে পারি নাই, এই জন্য প্রজেক্ট আসলে খুব ভালোভাবে সাবমিট করতে পারি নাই, 3টা মাস আমি পড়াশোনা করতে পারি নাই। তো স্যার জিজ্ঞাসা করছে কেন তুমি 3 মাস পড়াশোনা করতে পারলে না, কোথায় সমস্যা ছিল? বললো স্যার আমার বাবা মারা গেছে, এই জন্য আমি আসলে 3টা মাস পড়াশোনা করতে পারিনি। তো তখন টিচার একটা উত্তর দিয়েছে যে 3 মাস কি তোমার খাওয়া দাওয়া বন্ধ ছিল, 3 মাস কি তোমার ঘুম বন্ধ ছিল? মানে সহজ উত্তর, 3 মাস তুমি খাওয়া দাওয়া করো নাই, যদি খাওয়া দাওয়াটা তুমি করো তাহলে পড়াশোনাটা কেন করলা? কোচিংয়ে থাকাকালীন ভালো ছিলাম, অনেক পড়তে পারতাম, নিজেকে আচ্ছা প্রিপারেশন করব, একটু বলবেন। আচ্ছা, সবার আগে হচ্ছে নিজেকে বুঝাইতে হবে, যারা জব করেন বা যারা অলরেডি একটা জবে আছে, নতুন একটা জব করার চিন্তা করছেন, অনেকের পারিবারিক জটিলতা আছে, অনেকের ফ্যামিলি আছে, অনেকের স্ত্রী সন্তান আছে, অনেকের স্বামী সন্তান আছে, সব দিক মিলিয়ে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। দুনিয়ার ভাই সবার সমস্যা, দুনিয়াতে সমস্যা ছাড়া কেউ নাই, সবাই সমস্যায় আছে। তো সেই জায়গা থেকে
আপনি যদি বলেন ভাই আমি পড়ার টাইম পাইতেছি না, দ্যাটস ইউর প্রবলেম। আপনি কেন পাইতেছেন না? আপনি তো খাওয়া দাওয়া করার টাইম পেতেছেন, আপনি তো ঘুমানোর টাইম পেতেছেন, আপনি তো ফেসবুক চালানোর টাইম পেতেছেন, আপনি তো বন্ধুর সাথে সময় কাটানোর টাইম পেতেছেন, তাহলে আপনি পড়ার সময় কেন পাইতেছেন না? আর যারা চাকরি করেন তাদেরকে বলবো ভাই আপনি যদি দৈনিক 2 ঘন্টা করেও পড়তে পারেন, দ্যাটস গুড, আমার কিছু লাগে না, দৈনিক 2টা ঘন্টা পড়াশোনা করেন দেখবেন হয়ে গেছে, বাট পড়াশোনাটা সলিড হইতে হয়। সো এই ধরনের কথা বলার সুযোগ নাই, এটা আসলে কেউ শুনবে না। মানুষ সফলতার গল্প শুনতে চায়, মানুষ ব্যর্থতার গল্প শুনতে চায় না। ঠিক আছে, প্রসেস নিয়ে চিন্তা করে লাভ নাই যে ভাই আপনি কেন পারলেন না, কোথায় সমস্যা ছিল, এটা কেউ চিন্তা করে না। দিন শেষে ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে সেটা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট, আপনি করে ফেলেন, ইউ জাস্ট ডু ইট, করে ফেলেন, এছাড়া উপায় নাই আসলে ভাই। 10 বছর পরে, 15 বছর পরে মানুষ আপনার সন্তান, আপনার পরিবারের লোকজন বলবে না তুমি তো করতে পারতো, তোমাকে তো আমরা কেউ আটকাই নাই, এই কথাগুলোই বলবে। আপনার পরিবারের লোকজন বলবে, আপনার স্ত্রী আপনাকে এটা বলবে, আপনার স্বামী আপনাকে এটা বলবে, তুমি কেন করলা না? আমি ঠিক বললাম কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, তনুশ্রীকে দেখতে পাচ্ছি, লিখে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তনুশ্রী? আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন্স, এইখানে যেটা হয়েছে সাবেক সরকার, মানে সাবেক আওয়ামী লীগ সরকার যখন ছিলেন তখন তখন বলা হয়েছিল যে প্রায় 500 ফিলিস্তিনি শিক্ষার্থী, নারী শিক্ষার্থীকে এইখানে এই এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এইখানে পড়ার সুযোগ দেওয়া হবে। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, তো ওনারা ভর্তি নিয়েছে, স্কলারশিপ দেওয়ার কথা বলা হয়েছে। এখন স্কলারশিপ দিতে গিয়ে যেটা হয়েছে, ওনাদেরকে ওই স্টুডেন্টকে ভর্তি করানোর পরে ওনাদের জন্য সারা পৃথিবীব্যাপী আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করা হয়েছে, এবং সেই ফান্ড কালেক্ট করা থেকে পাসপোর্ট কালেক্ট করা হয়েছে, এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল তখন, যাতে ফিলিস্তিনি ওই মেয়েগুলো যাতে আর কখনোই নিজের দেশে ফিরে যেতে পারবে না। এবং সেইটা তখন তো আসলে ফিলিস্তিন রাষ্ট্রদূত থেকে তেমন কিছু বলে নাই, বলার সুযোগও হয় নাই। এখন তারা এই বক্তব্যটা দিয়েছেন, এখন ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান, মানে সরি, বাংলাদেশের যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত যিনি আছেন তিনি এই কথাটা বলেছেন যে আমাদের আমাদের নারীরা বা আমাদের মেয়েরা কিন্তু কারোর জন্য না, আমাদের মেয়েরা এত সস্তা না, এরকম একটা কঠিন একটা লাইন ছিল। আমার এখন লাইনটা মনে পড়ছে না, বাট লাইনটা এরকম ছিল যে আমাদের মেয়েদের জন্য এই যে কাজগুলো করা হয়েছে, আমাদের মেয়েকে যে পণ্য বানিয়ে ফেলা হয়েছে, এইটা আসলে করা যাবে, এবং এই কাজটা কিন্তু বাংলাদেশ থেকেই করা হয়েছে। রাধিকা লিখেছেন একদম স্যার, ওকে। স্বর্ণা লিখেছেন স্যার আপনার পত্রিকার বিশ্লেষণ খুবই ভালো লাগে, ধন্যবাদ, সাথে যুক্ত থাকেন। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু শেয়ার করে দিতে পারেন, একটু শেয়ার করলে আরও মানুষের কাছে এটা পৌঁছে যাবে। ঠিক আছে, প্রচার করতে হবে, ভালো জিনিস অবশ্যই অবশ্যই প্রচার করতে হবে, এটা করতেই হবে, কারণ ভালো জিনিস প্রচার করার সাথেও কিছুটা আপনার কি বলে আপনার দায়িত্বের ভিতরে পড়ে, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। সো যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, চলে যাই পরবর্তী পেজটাতে। আচ্ছা, আর মেট্রো রেল নিয়ে যে কথাটা বলবো, মেট্রো রেলের ব্যাপারে বিশেষ করে মেট্রো রেলের যে সার্কুলারগুলো চলছে, আজকেও মেট্রো রেলের পরীক্ষা আছে 3টার সময়, এছাড়াও মেট্রো রেল নিয়ে কিন্তু মোটামুটি কিছু তথ্য উপাত্ত আপনার জানা থাকা দরকার। মেট্রো রেল কয়টা চলতেছে, মেট্রো রেলের বর্তমান স্টেশন কয়টা, মেট্রো রেলের হচ্ছে বগি কয়টা, ঠিক আছে, মেট্রো রেল কোনটা কাজ চলতেছে, কোনটা মিক্স মেট্রো রেল হবে, মিক্স মানে হচ্ছে মেট্রো রেল এক হচ্ছে পাতাল প্লাস এলিভেটেড, দুইটাই হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার বা আপনার জানা থাকা দরকার। চলে যায় দ্বিতীয় পেজটাতে। দ্বিতীয় পেজে কি কি আছে? দ্বিতীয় পেজে দেখেন জুলাই সনদ নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে, জুলাই সনদের অগ্রগতি জানালেন প্রধান উপদেষ্টা। আচ্ছা, আমাকে একটু প্রশ্নের উত্তর দেন তো, জুলাই সনদে কতগুলো টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে? ঠিক আছে, মানে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কয়টা পয়েন্ট আছে, কয়টা ধারা আছে জুলাই সনদে, সেটা একটু আমাকে জানান দেখি, কতটুকু মানে মনে আছে বা কতটুকু জুলাই সনদ সম্পর্কে পড়েছেন একটু আমাকে জানান তো দেখি, যারা যারা লাইভে যুক্ত আছেন, যে জুলাই সনদে কতগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি জড়িতদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্ট, সিলেটের পাথর লুট, কোনো কিছু হবে না ভাই, দিন শেষে কিছু হয় না এগুলো নিয়ে, পরিবেশ নিয়ে আসলে কেউ ভাবে না ভাই, যত যাই কিছু বলেন দিন শেষে এগুলোর কিছু হয় না, হয়ে ওঠে না, কারণ এই যে সিলেটের পাথর লুট করা হয়েছে, এই পাথর কি ফেরত আসবে? হাইকোর্ট থেকে যত যাই কিছু বলা হোক, আসলে কি শেষ পর্যন্ত পাথরগুলোকে চলে আসবে ভাই? আপনি একজনকে শাস্তি দিলেন, 2-4 বছরের জেল দিয়ে দিলেন, উনি আবার হচ্ছে আপিল করবে, আপিল করে বের হয়ে চলে আসবে 6 মাস 1 বছর পরে, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেল, পরিবেশের যে বিপর্যয়টা হয়ে গেল, সেটা কি আর ফেরত আসবে? আচ্ছা, উত্তর দিয়েছেন রাজিকাকে দেখতে পাচ্ছি, আতকিয়া সাদিয়া স্বর্ণা উত্তর দিয়েছেন, বাকিরা কোথায়? বাকিরা একটু উত্তরগুলো দিয়ে ফেলেন। আচ্ছা, আনোয়ার ইব্রাহিমের সফর প্রেরণা জুগিয়েছিল, তারপরে বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে আশা ইসির,
এই নিয়ে মোটামুটি এই কথাবার্তাগুলো বলা হয়েছে। তৃতীয় পেজে যদি দেখি, তৃতীয় পেজে কি আছে, পাকিস্তানের 2 মন্ত্রী 2 দিনের ব্যবধানে ঢাকায় আসছেন। পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কটা বরাবরই একটু শীতল সম্পর্ক ছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা একটু জোরদার হওয়ার মানে চেষ্টা করা হচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু হচ্ছে পাকিস্তান চেয়েছিল যে না, আপনারা হচ্ছে আমরা একটু সম্পর্কটাকে একটু স্বাভাবিক করতে চাই। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু খুব একটা স্বাভাবিক না, ঠিক আছে। তো তখন আওয়ামী লীগ সরকার থেকে যেটা বলা হয়েছিল, তৎকালীন সরকার থেকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা করা হয়েছে, বাংলাদেশে যে নির্যাতন করা হয়েছে, সে নির্যাতনের ফলস্বরূপ মুক্তিযুদ্ধে তারা পরাজয় স্বীকার করেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত, আজকে পর্যন্ত পাকিস্তান কিন্তু এইটার জন্য কোনো রকম অফিসিয়াল ক্ষমা চায় নাই। অফিসিয়ালি তারা এইটার জন্য, এই যে তারা 30 লক্ষ মানুষকে হত্যা করলো, যুদ্ধের সময় 30 লক্ষ মানুষকে হত্যা করলো, একটা জিনিস চিন্তা করেন, বর্তমানে এই ইসরায়েল ফিলিস্তিনের কত লোক হত্যা করেছে গত এই 1-1.5 বছরে? 61,000। 1 লক্ষও হবে না। আমি বলছি না যে ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারটা খুব ভালো কাজ করেছে, না, এরকম কিছু না, ডেফিনেটলি খুবই ন্যাক্কারজনক কাজ। সারা পৃথিবী জুড়ে কথা হচ্ছে ভাই, সারা পৃথিবী জুড়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট 61,000 ইসরায়েলের ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা বলা হয়েছে, গতকালকের খবর। তো 61,000 লোককে ইসরায়েল হত্যা করেছে। আর 1971 সালে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করে ফেলছে ভাই। তো 30 লক্ষ লোকের তুমি যে গুলি করে হত্যা করে ফেললা, তুমি যে মেরে ফেললা, সেইটার জন্য এই আধুনিক সমাজে এসে তোমার একটাবার তো সরি বলা উচিত ছিল, তোমার একটাবার তো ক্ষমা চাওয়া উচিত ছিল, তোমার এটা স্বীকার করা উচিত ছিল যে না, আমি আসলে কাজটা ঠিক করি নাই, আমার পূর্বপুরুষ আসলে কাজটা ঠিক করে নাই। কিন্তু পাকিস্তান কিন্তু আজকে পর্যন্ত কোনো রকম ক্ষমা, কোনো রকম এটার জন্য হচ্ছে আপনার কি বলে অনুশোচনা, কোনো রকম হচ্ছে এটার জন্য মানে কোনো কিছুই আসলে তারা করে নাই। তারা বলেছে আচ্ছা ঠিক আছে, আমরা মেরে ফেলেছি তো মেরে ফেলেছি, ইটস ওকে, কোনো ব্যাপার না, বাংলাদেশ তো মেরে ফেলেছে, 30 লক্ষ লোকই তো মেরে ফেলেছে, কি আসে যায়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। তো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আসলে কিভাবে হবে? তুমি তো সরিটা পর্যন্ত বলো নাই আসলে। তো দ্যাটস ইট, এটাই বলা হয়েছে। কিন্তু তারপরও এখন পর্যন্ত এই যে পাকিস্তানের মন্ত্রীরা আসলে বা পাকিস্তান সরকার থেকেও চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আসলে কি সম্পর্কটা ভালো হইতে পারে, খুব স্বাভাবিক হওয়ার সুযোগ আছে এমন পরিস্থিতিতে? আসলে যদি পাকিস্তান থেকে অফিসিয়ালি কোনো রকম ক্ষমা প্রার্থনা করা না হয়, তাহলে কি আসলেই সম্পর্কটা স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ আছে কিনা, কি মনে হয় আপনাদের, একটু জানান। আর আপনারা যারা উত্তর দিয়েছেন, উত্তরটি সঠিক ছিল, সেটা হচ্ছে 28টি, ডেফিনেটলি জুলাই সনদে 28টি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোকে জরিমানার প্রস্তাব বিটিআরসি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে বলা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর মুখে সড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ওনারা প্রায় এই কাজগুলো করছে, আমরা দেখতে পাচ্ছি। আর এটাও সত্য, একটা পাবলিক ইউনিভার্সিটি তুমি স্থায়ী ক্যাম্পাস ছাড়া শুধুমাত্র ভাড়া জায়গায় কেন আসলে কার্যক্রম চলবে, এটাও একটা ব্যাপার আসলে। এছাড়া যেটা বলা হয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি, আর তেমন কিছু না আসলে, চলে যাবো পরবর্তী পেজে। আচ্ছা, ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলা হয়েছে কিছু। ছাত্রদলের তৎপরতা, বিচার সংস্কার ছাড়া নির্বাচন, রাকসু আলোচনায় সম্মিলিত প্যানেল, জাকসু নির্বাচন ঘিরে সরগরম। মোটামুটি এই ছিল এই পেজের আয়োজন। এইখানে আসলে মূলত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেছেন কি, আপনার কাছে এই জিনিসটা একটু অবাক লাগে না? আপনারা যারা আছেন, আপনাদের কাছে জিনিসটা অবাক লাগে না? আমার কাছে তো মোটামুটি অবাক লাগে। সেটা হচ্ছে, আমরা তো অক্সফোর্ডে কখনো ছাত্র সংসদ নির্বাচন দেখি নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজে, ট্রিনিটি ইউনিভার্সিটি, ঠিক আছে, হার্ভার্ডে, এই সকল ইউনিভার্সিটিতে কখনো আমরা হচ্ছে মানে এই ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র রাজনীতি, এই জিনিসগুলো তো আমরা কখনো দেখি নাই। পৃথিবীর কোনো বড় বড় ইউনিভার্সিটিগুলো, যে সকল ইউনিভার্সিটিতে আসলে সারা পৃথিবী মানে বর্তমান পৃথিবীতে যে সকল বিখ্যাত ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান যদি মেলবোর্ন ইউনিভার্সিটির কথা বলেন, কুইন্স ইউনিভার্সিটির কথা বলেন, কিং কলেজ লন্ডনের কথা বলেন, এই সকল ইউনিভার্সিটিতে কখনই তো শুনলাম না আচ্ছা ওদের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এই সকল ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি হয়েছে, রাজনৈতিক দল আছে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, এটা তো কখনো শুনলাম না। আমাদের দেশে কেন প্রয়োজনীয়তা পড়লো যে ছাত্রদের রাজনীতি করতে হবে, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করতে হবে, কেন প্রয়োজনীয়তা পড়লো আসলে? আপনাদের কাছে কি মনে হয় একটু জানান না, একটু কমেন্টস করে একটু জানান, শুনতে চাই আপনাদের বক্তব্যগুলো।
আচ্ছা, 15ই আগস্ট হত্যাকাণ্ডের পরে সেনানিবাসে কি ঘটেছিল সেটা নিয়ে আসলে কথাবার্তা বলা হয়েছে। 15ই আগস্ট 1975 সালে যে 15ই আগস্ট হত্যাকাণ্ড ঘটেছিল সেইটার ব্যাপারে আসলে বলা হচ্ছে। এর বাইরে আসলে আর তেমন কোনো খবর দেখতে পাচ্ছি না এই পেজে। চলে যাব পরবর্তী পেজে। চাকরি বাকরির খবর দেখি কি কি চাকরি আপনাদের জন্য অপেক্ষা করছে। ফল নিয়ে দীর্ঘসূত্রিতা অনিশ্চয়তায় 1318 জন প্রার্থী 44তম বিসিএস, সেইটার ব্যাপারে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হামদর্দ ল্যাবরেটরিজের কিছু সার্কুলার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি লিখেছে, এরিয়া সেলস ম্যানেজার, আমরা দেখতে পাচ্ছি মেডিকেল ইনফরমেশন অফিসার, মেডিকেল সার্ভিস অফিসার, ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ, এই ধরনের পোস্টগুলোতে কিন্তু সার্কুলার প্রতি সপ্তাহেই থাকে এবং সেগুলোই আসলে আমরা বরাবরই দেখতে পাচ্ছি। রাজধানীর যে খবর সেই খবরে বলা হয়েছে সেটা হচ্ছে আজ 16 ঘন্টা গ্যাস থাকবে না যে সকল এলাকায়। সন্তান হারিয়ে বিষণ্ণ মরু, মেজাজও খিটখিটে। আর যেন কোনো স্বৈরশাসক বাংলাদেশের জন্ম না নাই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এটা বলা হয়েছে যে বাংলাদেশে নতুন করে যেন কোনো স্বৈরশাসকের জন্ম না হয়, সেই ব্যাপারটা নিয়ে বলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ। কার বিচ্ছেদ হইল ভাই? একটু যদি পুরো খবরটা একটু পড়ি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার আসলে বিচ্ছেদ হইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার সরকারি 7 কলেজের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। 7 কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং 24-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষায় ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ.কে.এম. ইলিয়াসের কাছেই দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আগে যেভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল, এখন কিন্তু সেইটা আর নাই। মানে ব্যাপারটার প্রস্তাব দেওয়া হয়েছিল কি ঢাকা সেন্ট্রাল কেন্দ্রীয় এটা কি বলে, কেন্দ্রীয় কলেজ, কেন্দ্রীয় ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটি ইউনিভার্সিটি গঠন করা হয়েছে। ইউনিভার্সিটি বলতে হচ্ছে একটা কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যারা মূলত এই 7টা বিশ্ববিদ্যালয়ের দেখাশোনা করবে বা 7টা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে। সেটার ভিতরে সরকারি বাংলা কলেজ আছে, কবি নজরুল আছে, আমরা জানি তিতুমির কলেজ আছে, আমরা জানি সেটা যে ইডেন আছে, এরকম 7টা কলেজ আছে। এই 7টা কলেজকে একত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নথিভুক্ত করা হয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা মোটামুটি আলাদা হয়ে গেছে। সীসাবারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, জড়িত 5 জন শনাক্ত। সীসাবারের 2য় তলায় সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাহাতের পায়ে ছুরিকাঘাত করেন তার পূর্ব পরিচিত কয়েকজন যুবক। আগে অ্যারাবিক কুজি নামে সীসাবারটি পরিচালিত হতো, এখন 360 ডিগ্রি নতুন নাম দিয়ে একই মালিক ব্যবসা পরিচালনা করছেন বনানীতে। সীসাবার বলতে যেটা বোঝানো হয়, সীসা একটা মাদকদ্রব্য এবং সেই মাদকদ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে যেখানে গ্রহণ করা হয় সেটাই মূলত সীসাবার। ভাই বড় লোকদের কত রকমই না শখ থাকে, সেটাই আসলে হইছে, ঠিক আছে। বড় লোক, আমরা আসলে গরিব লোকজন ভাই, আমরা কত কিছু আসলে বুঝি না, দুঃখিত। একটু পরবর্তী পেজে একটু দেখতে চাই। এখানে শ্রমিকদের বিক্ষোভ, 15টি কারখানায় ছুটি ঘোষণা, আশুলিয়ায় বকেয়া বেতনের দাবি, জীবিকা ও বিনোদনের ঠিকানা ডিঙি নৌকা। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব। ত্বকী হত্যা মামলা আসলে মনে হয় না কোনো বিচার হবে, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের বিক্ষোভ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের গতকাল গাজীপুরের ডুয়েট এলাকায় রেল লাইন অবরোধ করেন এবং 40 মিনিট পর বেলা 11টা 40 মিনিটে সেখান থেকে সরে যান। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস গ্রেপ্তার। শেখ মুজিব যেভাবে দ্বিতীয়বার খুন হলেন, এটাকে বলা হচ্ছে মানে গত জুলাই অভ্যুত্থানের কথা বলা হয়েছে যে আর কিছু হোক বা না হোক, মানে সব থেকে বড় ক্ষতিটা যেটা হয়েছে সেটা হচ্ছে যা শেখ মুজিবুর রহমানের যে লিগেসি ছিল সেই লিগেসিটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা সত্য। এবং সেটাই আসলে এখানে বলা হয়েছে যে শেখ মুজিব যেভাবে দ্বিতীয়বার খুন হলেন। গত জুলাই অভ্যুত্থানে যেটা হয়েছে গত বছর 2024 সালের আওয়ামী লীগ সরকারের পতনের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সমসাময়িক সময়ে
শেখ মুজিবুর রহমানের যে লিগেসি ছিল, যে কিংবদন্তি ছিল, শেখ মুজিবুর রহমানের যে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বা জাতিগতভাবে বাঙালি জাতির কাছে তার যে অ্যাকসেপ্টেন্সটা ছিল, সেটা কিন্তু অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং সেটার ব্যাপারে আসলে বলা হয়েছে। আন্তর্জাতিক নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে একটি বিশেষ দিন। যারা যারা যুক্ত আছেন তাদেরকে বলবো কেন আসলে বিশেষ দিন, একটু আমাকে বলেন তো দেখি, কেউ আপনারা জানেন কিনা। একটু আপনাদের আওয়াজগুলো একটু দেখতে চাই, কারা কারা জানেন যে আজকের দিনটা কেন বিশেষ। আজকে একটা মিটিং হওয়ার কথা আছে, বা বলতে পারেন এখন বর্তমান সময় মিটিংটা চলছে। আমাকে একটু জানান তো কেন আসলে, কার কার মিটিং হচ্ছে, কিসের মিটিং হচ্ছে, এবং সারা পৃথিবীর মানুষগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে, ইউএসএ থেকে শুরু করে, ইউক্রেন থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, মোটামুটি বিশ্বের তাবৎ বড় বড় নেতারা তাকিয়ে আছেন একটা মিটিং এর ব্যাপারে। প্রশ্নটা হচ্ছে কার কার ভিতরে সেই মিটিংটা হচ্ছে। বর্তমানে আমি যখন লাইভটা করছি, সমসাময়িক সময়ে মিটিংটাও চলছে। প্রশ্নটা হচ্ছে কার কার মিটিং হচ্ছে, দেখি একটু কমেন্টস করে জানাবেন। একটু জানাতে হবে, আওয়াজ দিতে হবে। আপনি যে আমার সাথে যুক্ত আছেন তার প্রমাণ হচ্ছে আপনি আমার সাথে কমেন্টস করছেন। আপনি যদি কমেন্টসই না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সাথে যুক্ত আছেন? কমেন্টস করে জানাতে হবে। আপনি যদি না জেনে থাকেন তাহলে সেটাও জানাতে হবে যে আমি জানি না। আপনি যদি না জেনে থাকেন তাহলে সেটা বলতে হবে আপনি জানতে চান। কিন্তু আপনি যদি কিছুই না বলেন, আপনি যদি চুপ থাকেন, তাহলে আসলে জিনিসগুলো বোঝা বা জিনিসগুলো ম্যানেজ করা আসলে কঠিন হয়ে যাবে। এই যে এখানে কিন্তু বলা হয়েছে বিশ্বের দৃষ্টি আজ আলাস্কায়। স্থল অভিযানে গাজা নগরীর ঘর গুড়িয়ে দিচ্ছেন ইসরায়েল। পাকিস্তান বলেছে ক্ষেপণাস্ত্র যুদ্ধের সক্ষমতা বাড়াতে রকেট ফোর্স গঠনের ঘোষণা। এছাড়া বলা হয়েছে 17,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি বিধি চূড়ান্ত হওয়ার পরপরই প্রাথমিক বিদ্যালয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বলেছেন আমেরিকা চীন না। স্বর্ণ সঠিক উত্তর দিয়েছেন। নাজবুল লিখেছেন আমেরিকা চীন না। আচ্ছা দেখেন, এই খবরটা কিন্তু আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ খবর, একটু পড়ে শোনাই। বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত। আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ হতে পারে। নিয়োগ বিধি প্রকাশের পরের দিনই সরকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার মানে হচ্ছে আগস্টের শেষে না হইলেও সেপ্টেম্বরের ফার্স্ট উইকে প্রাইমারি নিয়োগ সার্কুলার আসছে। কি বললাম? আচ্ছা, বলেছে ট্রাম্প পুতিন বৈঠক আলাস্কা। এক্স্যাক্টলি। নাহিদ তমাল উত্তর দিয়েছেন, উর্মিলা সুমি উত্তর দিয়েছেন। আচ্ছা, মাকসুদুর রহমান উত্তরটা কিন্তু পেয়ে গেছেন। ট্রাম্প পুতিনের বৈঠক হচ্ছে আলাস্কা। এটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আজকে বড় একটা আলোচনা হবে ট্রাম্প আর পুতিনের ভিতরে। যেটা বলছিলাম সেটা আগে শোনেন। সেটা হচ্ছে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে, ভাই সার্কুলারটা খুব গুরুত্বপূর্ণ। যারা অল্প পরিশ্রম, বিশেষ করে নারীরা যারা অল্পতে একটা চাকরি খুঁজতে চাচ্ছেন তাদেরকে বলবো, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে প্রায় 17,000 প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। কত বড় সার্কুলার ভাই, বিশাল সার্কুলার। 17,000 সার্কুলার আসতেছে, বিশাল সার্কুলার ভাই। এই সার্কুলার যদি চাকরি না হয় তাহলে চাকরি পাওয়া আসলে কঠিন বস, এটা মাথায় রাখতে হবে। দেখেন বলা হয়েছে কিন্তু নিয়োগ বিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি। এদিকে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে নারী কোটা পোষ্য কোটা বাতিল সহ কি বাতিল দেওয়া হয়েছে, নারী কোটা পোষ্য কোটা বাতিল সহ নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে। সংসদীয় নিয়োগ বিধি চূড়ান্ত, পাশাপাশি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের শিক্ষক প্রায় 17,000 পদে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সহকারী শিক্ষক সঙ্গীত পদে 2,583 জন, সহকারী শিক্ষক শারীর চর্চা পদে 2,583 জনকে নিয়োগ দেওয়া হবে। মানে 4,000 মোটামুটি টেকনিক্যাল, ওই জায়গায় চিন্তা করে লাভ নাই। বাদ বাকি যেগুলো এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উনি কি বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে সংশোধিত শিক্ষক নিয়োগ বিধির কাজ প্রায় চূড়ান্ত। আইনি বিষয়গুলি খতিয়ে দেখার পরে বিধিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নারী কোটা পোষ্য কোটা বাতিল সহ নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পরের দিনই প্রায় 17,000 পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোটা কিন্তু ভাই আমারও আছে, কিন্তু সেই কোটা দিয়ে আসলে লাভ হয় নাই।
আমি আসলে পরীক্ষাই দেই নাই, আমার নিজেরও কোটা আছে। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই 17,000 শিক্ষক নিয়োগের সার্কুলার আসতেছে মোটামুটি নিশ্চিত সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে প্রাইমারির সার্কুলার আসছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আলাস্কায় হচ্ছে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হচ্ছে। আলাস্কা হচ্ছে রাশিয়ার খুব কাছে, একটা সময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, বাট পরবর্তী সময়ে রাশিয়া আলাস্কাটা বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, এবং বর্তমানে আলাস্কা আসলে ইউএস এর অন্তর্ভুক্ত। আচ্ছা, প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কতদিন পর পরীক্ষা হতে পারে? মোটামুটি 6 মাস। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে মোটামুটি আপনি 6 মাস সময় পাবেন, এর বেশি কম 2-1 মাস এদিক সেদিক হতে পারে, বা মাসখানেক এদিক সেদিক হতে পারে, মোটামুটি 6 মাস। ঠিক আছে, তবে এখানে একটা ইস্যুজ আছে। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ইউজুয়ালি 6 মাসের মতো সময় থাকে, বাট ইউজুয়ালি যদি চিন্তা করেন সেপ্টেম্বরে যদি হয় সার্কুলারটা দেয়, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারির কথা বলছি, ফেব্রুয়ারিতে তো আবার কি আছে, ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন আছে। নির্বাচন সংশ্লিষ্ট সময় কিন্তু সাধারণত এই ধরনের নিয়োগ পরীক্ষাগুলো আসলে হয় না। আর প্রাইমারি নিয়োগ পরীক্ষা তো একদিনে হওয়ার সুযোগ নাই, ঠিক আছে, মোটামুটি একটা দীর্ঘ সময় লাগে, ধাপে ধাপে পরীক্ষাগুলো হয়। তো সেই জায়গা থেকে এমন হইতে পারে যে জানুয়ারি মাসের ভিতরেই সব পরীক্ষাগুলো শেষ হয়ে গেল, মানে সময় আপনাকে কম দিল, সময় খুব বেশি দিল না, এটার একটা সম্ভাবনা আছে। আবার এমনও হইতে পারে যে না, নির্বাচনের পরে পরীক্ষা হইল, এটার একটা সুযোগ আছে। তার মানে আপনি মোটামুটি 4 মাসের মতো ধরে রাখতে পারেন, ইউজুয়ালি 4 মাস সময় পাবেন, কম বেশি হইতে পারে, বাট 4 মাস পাবেনই, এটা মোটামুটি সেফ। ঠিক আছে, সো ওই প্রস্তুতি নিয়ে আগাইতে হবে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জন ডোনাল্ড ট্রাম্প, এই দুই ব্যক্তির সরাসরি একটা বৈঠক হতে চলেছে, একটা মিটিং হইতে চলেছে। সেটা হবে আলাস্কায়, যেখানে আলোচনা করা হবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা কিভাবে থামানো যায়। এবং এইখানে কিন্তু বেশ কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে গতকালকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান যারা ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের হেভিওয়েট প্রার্থী যারা ছিলেন, নেতা যারা ছিলেন, উর্সুলা ভন ডার লেয়েন থেকে শুরু করে, আমরা ইমানুয়েল ম্যাক্রন থেকে শুরু করে, আমরা হচ্ছে কিয়ার স্টারমার থেকে শুরু করে বড় বড় ব্যক্তি, কাদের নাম বললাম, ইউরোপীয় কমিশনের প্রধানকে, এই নামগুলো শোনেন না কেন, ইউরোপীয় কমিশনের প্রধান হচ্ছে উর্সুলা ভন ডার লেয়েন ছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান। ইউরোপীয় কমিশনের 7টা প্রতিষ্ঠান আছে, তার ভিতরে সেন্ট্রাল যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে বলা হয় ইউরোপীয় কমিশন। আর ইউরোপীয় কমিশনের 7টা প্রতিষ্ঠানের ভিতরে আর একটা হচ্ছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আছেন, সেই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আছেন। আচ্ছা, সেই সাথে হচ্ছে ম্যাক্রো আছে, উনি হচ্ছে জার্মানের চ্যান্সেলর। এছাড়া আমরা এটাও দেখেছি ইউক্রেনের যে প্রেসিডেন্ট, ঠিক আছে, ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি, উনিও কিন্তু ছিলেন। এনারা সবাই মিলে ট্রাম্পের সাথে কিন্তু গতকালকে বৈঠক করেছেন, যাতে বোঝা গেছে তারা যাতে হচ্ছে ইউক্রেনের স্বার্থ রক্ষা করেন, সেই ব্যাপারে কিন্তু কথা বলার চেষ্টা করেছেন, সেই ব্যাপারে কিন্তু ট্রাম্পকে আশ্বস্ত করেছেন, ট্রাম্পকে বলেছেন যে আপনি কিন্তু ব্যাপারগুলো খেয়াল রাখেন। একই রকমভাবে ট্রাম্প কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো রকমভাবে তারা শান্তি চুক্তিতে বসতে না পারে, যদি রাশিয়ার সাথে একটা আলাদাভাবে একটা চুক্তি না হয়, তাহলে ট্রাম্প আরো ব্যাপক আকারে রাশিয়ার সাথে নিষেধাজ্ঞা দিবে। অপর দিক থেকে হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্পের সাথে কিন্তু পুতিনের একাধিকবার ফোনে কথা হয়েছে, ওভার দ্য ফোনে। আজকে সরাসরি ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আবার ট্রাম্প এইটাও বলেছে যে না, কিছু স্থান যে হচ্ছে যদি রাশিয়াকে দিয়ে দেওয়া যায়, রাশিয়াকে কিছু জায়গা দিয়ে দিলে তাইলে হয়তো যুদ্ধটা থামবে। এবং রাশিয়াও কিন্তু একই রকম কথা বলেছে। রাশিয়ার যে ডিমান্ড, রাশিয়ার ডিমান্ড 3-4টা। রাশিয়া বলেছে যে ভাই, আমরা যে সকল জায়গা দখল করছি ওই জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তার ভিতরে কি কি আছে? তার ভিতরে ক্রিমিয়া তো অলরেডি রাশিয়ার সাথে আছে। এছাড়া তারা খার্কিভ চাচ্ছে, তারা জোনেস চাচ্ছে, তারা জাফরজিয়া চাচ্ছে, তারা লুহান্স্ক চাচ্ছে। কি কি জায়গা বললাম? খার্কিভ, জাফরজিয়া, লুহান্স্ক, দোনেস্ক। ঠিক আছে, এই 4টা প্রদেশ চাচ্ছে, যেটা মোটামুটি পুরো ইউক্রেনের প্রায়
15-20%, 15 থেকে 20% জায়গা তারা দখল করতে চাচ্ছে, এবং তারা বলেছে এই জায়গাগুলো রাশিয়া ছাড়বে না, রাশিয়া জায়গাগুলো নিয়ে নিবে। অপর দিক থেকে তারা এইটাও চাচ্ছে যে আমরা তো জায়গাগুলো নিয়েই নিব, এবং সেই সাথে ইউক্রেনকে এটা নিশ্চয়তা দিতে হবে যে তারা কখনোই ন্যাটোতে যোগদান করবে না বা তার ন্যাটোর অংশ হবে না, এটা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে, এবং সেই সাথে ইউক্রেনের সামরিক শক্তি কমাইতে হবে। এই তিনটে শর্তই মূলত রাশিয়ার। আর অপর দিক থেকে ইউক্রেন বলেছে না, আমাদেরকে কি করতে হবে, আমাদের যে জায়গাগুলো দখল করা হয়েছে সেই জায়গাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা ন্যাটোতে যোগদান করব। এই ব্যাপারে হচ্ছে আমাদেরকে ন্যাটোতে যোগদান করার সুযোগ দিতে হবে, মানে ইউক্রেন ন্যাটোতে প্রবেশ করবে এইটা নিশ্চয়তা দিতে হবে ইউরোপীয় কমিশন বা ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে দিতে হবে। এইটা নিয়ে মূলত কথাবার্তা হচ্ছে। স্বার্থ কি আসলে রক্ষা হবে ভাইয়া? দেখেন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান পৃথিবীর এবং আদি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সমরে যুদ্ধে যারা বিজয়ী হয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে যাদের কাছে সমরশক্তি বেশি, যারা যত বেশি নির্মম হয়েছে, যারা যত বেশি নিষ্ঠুর হতে পেরেছে, যারা যত বেশি ডোমিনেট করতে পেরেছে, স্বার্থ তাদেরই রক্ষা হয়েছে। আর যুদ্ধে কারা ডোমিনেট করছে এখন, সেটা হচ্ছে রাশিয়া। ইউক্রেনের স্বার্থ রক্ষা হবে কি হবে না সেটা ভাই জানি না, তবে রাশিয়ার স্বার্থ যে রক্ষা হবে এটা মোটামুটি নিশ্চিত। এবং রাশিয়া যে কোনো রকম কনসিডারেশনে যাবে না, রাশিয়া যে ব্যাপক কোনো ছাড় দিবে না, রাশিয়া যে বড় কোনো ছাড় দিবে না, এটা মোটামুটি নিশ্চিত। এটা আগামীকালকে, আজকে আমি সাইফুল বলে যাচ্ছি, আগামীকালকের পত্রিকায় বিস্তারিত আলোচনা করব। আগামীকাল সকাল 11টায় যখন আমি আপনাদের সামনে একই ব্যাপার নিয়ে আবার আলোচনা করব, তখন আমি দেখাই দিব, আমি বলে দিব যে রাশিয়া বড় কোনো ছাড় দিবে না, এটা মোটামুটি নিশ্চিত। যদি ছাড় দিতে হয়, যদি ব্যাপক কোনো কনসিডারেশনে যাইতে হয়, সেটা অবশ্যই ইউক্রেনকেই যাইতে হবে। যদি ভূমি ছাড় দিতে হয়, সেটা ইউক্রেনকেই দিতে হবে। যদি ক্ষতি হয়ে থাকে, সেটা ইউক্রেনেরই হবে। রাশিয়ার আসলে তেমন কিছুই হয় নাই এবং হবেও না। বাকিটা আগামীকালকে। তো এই অর্থ বাণিজ্য নিয়ে পেজটা থেকে এখানে কি বলা হয়েছে, এখন এলডিসি থেকে উত্তরণ হবে আত্মঘাতী। কি চাপে পড়ে গেছি না, কি মনে হয়? দেখছেন, ঠিক আছে। আইসিএবি সেমিনার থেকে বলা হয়েছে না, এত লাফালাফি করলাম এলডিসি থেকে বের হয়ে যাব, কিন্তু বের হয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এলডিসি থেকে বের হয়ে গেলে অর্থনৈতিক যে চাপটা আসবে, আমরা সেই চাপটা মোকাবেলা করতে পারবো না। যার কারণেই বক্তব্যটা দেওয়া হয়েছে। পোশাক খাতের বড় চ্যালেঞ্জ, বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে 10 লাখ গ্রাহক, রুচি সসের পণ্যদূত অভিনেতা সিয়াম, কাগজবিহীন সীমান্ত বাণিজ্যের ধারণা নিল প্রতিনিধি দল, ব্যাংক এশিয়ার নতুন নগদ উত্তোলন সেবা। এই হচ্ছে মোটামুটি এখানকার খবর। যাই পরবর্তী পেজে, অর্থ বাণিজ্যের এই পেজে কি বলা হয়েছে? এই পেজে বলা হয়েছে বাড়তি ক্রয়াদেশ অনেক কারখানার তৈরি পোশাক শিল্পের। গত 2 সপ্তাহে মার্কিন ক্রেতাদের কাছ থেকে বাড়তি ক্রয়াদেশ অনুসন্ধান এসেছে। আগের স্থগিত হয় ক্রয়াদেশ ফিরতে শুরু করেছে। মানে বাংলাদেশের সাথে যে সকল এলসি ছিল বা মার্কেট যে সকল পণ্য মানে অর্ডার ক্যান্সেল হয়েছিল, সেই অর্ডারগুলো আবার আসা শুরু করছে। ঠিক আছে, আগামী বসন্তের জন্য আমাদের কাছে 10-15% বাড়তি ক্রয়াদেশ রয়েছে, আবার গ্রীষ্মের জন্য 10-15% বাড়তি ক্রয়াদেশ আছে। মানে বাংলাদেশ যেটুকু চাপে ছিল সেইটা আবার মোটামুটি সমাধান হয়ে যাচ্ছে। নওগাঁয় মধুমতি ব্যাংকের গ্রাহক সম্মেলন। এছাড়া বলা হয়েছে চট্টগ্রাম থেকে পাইপে ঢাকায় গেল 5 কোটি লিটার ডিজেল। এবং এইটা কিন্তু ভাই দারুণ একটা বলা হয়েছে, এবং বলা হচ্ছে প্রায় 350 কোটি টাকা বাংলাদেশ সেভ করবে প্রতি বছর। কি বললাম? 350 কোটি টাকা বাংলাদেশ প্রতি বছর সেভ করবে। আগে যেটা হইতো, আমরা যখন তেল আমদানি করতাম মিডল ইস্ট থেকে, গ্যাস আমদানি করতাম, তখন আমরা কি করতাম, তখন চট্টগ্রাম পোর্টে মাদার ভেসেলে তেল আসতো, মাদার ভেসেল থেকে আমরা ফিডিং ভেসেলে করে তেল নিয়ে আসতাম। তেল নিয়ে এসে চট্টগ্রামের আমরা পোর্টে বা চট্টগ্রামের আমাদের যে ট্যাঙ্কারগুলো ছিল, যে সকল হাউসগুলো ছিল, সেইখানে আমরা জমা করতাম তেলের ট্যাঙ্কারে, এবং সেইখান থেকে আসলে ট্রাকে করে ঢাকায় বা সারা দেশে সাপ্লাই দেওয়া হইতো। এবং মূলত তেলের কনজামশন কিন্তু মূলত ঢাকা কেন্দ্রিক বেশি হয়। তো ব্যাপার যেটা হয়েছে, এটাকে চেঞ্জ করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম এই রাস্তাটায় সরাসরি তেলের একটা পাইপ বসানো হয়েছে।
উন্নত হয়েও পরিচয় দিতে চাই না, না ব্যাপারটা এরকমটা না। এখানে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আচ্ছা, যেটা বলছিলাম সেটা যে এই যে ঢাকা থেকে চট্টগ্রাম পোর্টের একদম সরাসরি একটা পাইপলাইন বসানো হয়েছে, যে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ করা হবে। এবং এই তেল সরবরাহ করার ফলে আগে যে ট্রাকে করে আমাদের তেল নিয়ে আসতে হইতো সেইটা লাগবে, এবং বলা হচ্ছে এতে বছরে আমাদের প্রায় 350 কোটি টাকা সেভ হবে। এবং চট্টগ্রাম থেকে ঢাকার পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্পটি পরীক্ষামূলকভাবে কার্যক্রম শেষ হয়েছে, এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। প্রকল্পটি নেওয়া হয় 2016 সালে, কয়েক দফা মেয়াদ বাড়িয়ে শেষ হয় গত মার্চে। শুরুতে ব্যয় ধরা হয়েছিল 2861 কোটি টাকা, শেষ পর্যায়ে প্রকল্প খরচ বেড়ে দাঁড়ায় 3699 কোটি টাকা। দেশের জ্বালানি তেলের গড় চাহিদা বছরে 65 লাখ। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য যে প্রায় 3500 কোটি টাকা, প্রায় 3500 কোটি টাকা আমাদের খরচ হয়েছে। ভাই জিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে, যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সেগুলোই পড়তে হবে, যে টপিকগুলো নিয়ে আমি কথা বলি। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি আমার সাথে যুক্ত থাকেন, আপনি নিজেই টের পাবেন যে কোন কোন টপিক আপনাকে পড়তে হবে। এরকম তো স্পেসিফিক টপিক বলে দেওয়া যায় না, তাই না? মানে তাইলে তো কঠিন হয়, কঠিন আসলে, এটা সত্যি আসলে কঠিন। তা আমি কিন্তু পুরো পেপারটা আপনাকে পড়াই না। আমি কি পুরো পেপার নিয়ে কথা বলি? নিশ্চয়ই না। আমি যে টপিকগুলো নিয়ে কথা বলি ওই টাইপের টপিকগুলো আপনাকে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের কফির দামে 14.5% বেড়ে খুচরা বিক্রেতার উদ্বেগ, এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ সংশোধন হতে পারে 1 সপ্তাহের মধ্যে। এটা নিয়ে যে আসলে কি হচ্ছে ভাই, আমরা সবাই কনফিউজ। হ্যাঁ, চলেন যাই শেষ পাতাটা একটু দেখি আসি, শেষ পাতা কি কি খবর আছে। আমরা শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, আগামীকালকে প্রোগ্রামটা কখন হবে বললাম? 11টায়। আচ্ছা, বেশিরভাগ সবজির দাম 80 টাকার উপরে, এটা সত্য কথা ভাই। ঢাকা শহরে সবজির দাম আসলে অনেক, কেনা যাচ্ছে না আসলে। হ্যাঁ, মানে সবজি খাইতে হলে প্রচুর খরচ, ওরে বাবা। এটা বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাতিল ঘোষণা করা পোষ্যকোঠা ভিন্ন নামে ফিরছে। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, রিসেন্টের জন্য রিসেন্টের সব টপিকে পড়তে হবে। রিসেন্টের জন্য আপনাকে মূলত ইন্টারন্যাশনাল আপনাকে পড়তে হবে, আপনাকে কারেন্সি, ক্যাপিটাল, কনফ্লিক্ট, বিভিন্ন যুদ্ধ যেখানে হয়, এছাড়া হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড, বিশেষ করে ঠিক আছে, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো পড়তে হবে, বইগুলো পড়তে হবে, উক্তিগুলো পড়তে হবে। ঠিক আছে, স্পোর্টসের যে সকল ট্রফিগুলো আছে সেই ট্রফিগুলো বা স্পোর্টসের যে পদকগুলো আছে সেগুলো নিয়ে পড়তে হবে। এই টাইপের জিনিসগুলো ভাই পড়তে হবে। 24 কিলোমিটারের শাস্তি ভোগ, বেহাল দশা পাবনা রাজশাহী মহাসড়ক। ঠিক আছে, এছাড়া তিস্তার পানি বিপদসীমার উপরে। তার মানে কি, আমরা আবার একটা বন্যা দেখতে যাচ্ছি। বি রেডি ফর ফ্লাড, বন্যার জন্য প্রস্তুত হই। এই ছিল মোটামুটি আজকের আয়োজন। আমরা দেখতে পাচ্ছি আলাস্কায় যে সংগ্রামটা হচ্ছে বা যে মিটিংটা হচ্ছে সেইটা নিয়ে আসলে আগামীকালকে বিস্তারিত আলোচনা করব। এখন বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম সাইফুল ইসলাম। আপনারা দেখছিলেন টার্নিং পয়েন্টের সাপ্তাহিক নিয়মিত আয়োজন, পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস। ভালো থাকবেন, ভালো লাগবে। নিয়মিতভাবে পড়াশোনা করতে হবে এবং সাধারণ জ্ঞানকে সাধারণভাবে শিখতে হবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।